প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক ২৬ জুলাই ২০২৫ সালে তুরস্ক এবং ইন্দোনেশিয়ার মধ্যে এক ঐতিহাসিক চুক্তি সম্মত হয়েছে। এই চুক্তির হচ্ছে বিশ্বের ডিফেন্স ইন্ডাস্ট্রিতে এক বিশাল চুক্তি, যার মূল্য প্রায় $10 বিলিয়ন। এই চুক্তিতে মূল বিষয়টি হচ্ছে কি ৪৮টি কান পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট বিক্রি, অর্থাৎ তুরস্ক ইন্দোনেশিয়ার কাছে প্রায় ৪৮টি পঞ্চম প্রজন্মের কান ফাইটার জেট বিক্রি করবে বলে সম্মত হয়েছে। এই চুক্তি কেবল যুদ্ধবিমান বিক্রি নয়, এটি এশিয়ার এক জোটবদ্ধতার নতুন অধ্যায়। তুরস্ক এবং ইন্দোনেশিয়ার মধ্যে একটা নতুন উচ্চতায় চলে গেছে এই চুক্তি, তাদের এই সম্পর্ককে অনেক উচ্চতায় নিয়ে যাবে। আজ আমরা এই ভিডিওতে জানব কী আছে কান যুদ্ধবিমানে, কী পাবে ইন্দোনেশিয়া, আর কিভাবে এই চুক্তি তুরস্ককে বানাবে গ্লোবাল ডিফেন্স জায়ান্ট। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, এই চুক্তি শুধু বিমান কেনা নয়, এটি কৌশলগত অংশীদারিত্ব। 10 বছরে ইন্দোনেশিয়া পাবে 48টি কান যুদ্ধবিমান, যার প্রতিটিতে থাকবে ইন্ডিজেনাস TF-35,000 ইঞ্জিন, 35 পাউন্ড থ্রাস্ট, 35,000 পাউন্ড থ্রাস্ট ক্ষমতা সম্পন্ন এই যুদ্ধবিমান, যার ইঞ্জিনটি তৈরি করবে তুরস্কের নিজস্ব তুসাস ইঞ্জিন ফ্যাক্টরি, যেটা TEI নামে পরিচিত। এই যুদ্ধবিমানে আরও থাকবে স্টেলথ টেকনোলজি, যার রাডার ক্রস সেকশন 0.01 মিটার স্কোয়ার, যেটা অর্থাৎ 0.01 বর্গমিটার। এটা F-35-এর খুব কাছাকাছি বা নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে কল্পনা করা হচ্ছে। আরেকটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় যেটা থাকবে কান যুদ্ধবিমানে, সেটা হচ্ছে সুপার ক্রুজ ক্ষমতা। সুপার ক্রুজ হচ্ছে উড্ডয়নের সময় শব্দের সমকক্ষে গতি এটা ধরে রাখবে, অর্থাৎ দীর্ঘক্ষণ উড়ার সময় সেটি আফটার বার্নার ইউজ না করে নির্দিষ্ট একটা গতি এটি দীর্ঘক্ষণ ধরে রাখার সক্ষমতা থাকবে এই যুদ্ধবিমান, যার ফলে অনেক বেশি রেঞ্জ প্রদান করবে। এই যুদ্ধবিমানে তুরস্কের নিজস্ব তৈরি মুরাদ 600A AES রাডার থাকবে, যার রেঞ্জ প্রায় 400 কিলোমিটার বা তারও বেশি। এটি AI প্রযুক্তি সম্বলিত একটি রাডার। আরও গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে যেটি হচ্ছে এই যুদ্ধবিমানে, অর্থাৎ কান ফাইটার জেটে অস্ত্র ধারণ ক্ষমতা প্রায় 10 টন, যেটি F-35-এর থেকে প্রায় 4 টন অস্ত্র ধারণ ক্ষমতা বেশি। ডাইমেনশন যদি দেখি এই যুদ্ধবিমানের দৈর্ঘ্য হচ্ছে 20.3 মিটার এবং ডানা হচ্ছে 13.4 মিটার। সর্বোচ্চ গতি এটি তুলতে পারে 1.8 মাখ গতি, যেটা শব্দের চেয়ে 1.8 গুণ বেশি গতি তুলতে পারে। যদি এটা একটু কম মনে হচ্ছে, বাট স্টেলথ ফাইটার জেট হিসেবে এটি একটা আইডিয়াল স্পিড। আমরা যদি F-35-এর দিকে তাকাই তাহলে এটা আইডিয়াল স্পিড। আরেকটা বিষয় হচ্ছে সার্ভিস সিলিং। এটি প্রায় 55,000 ফুট উচ্চতা থেকে এটি অপারেশন চালাতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে কান যুদ্ধবিমানের প্রায় 83% কম্পোনেন্ট তৈরি হবে তুরস্কের নিজেদের ইন্ডাস্ট্রিতে, যেখানে থাকবে ইঞ্জিন, রাডার, সেন্সর, সবই মেড ইন তুর্কি। এখন প্রশ্ন হলো, ইন্দোনেশিয়ার জন্য এই চুক্তি কেন একটি গেম চেঞ্জার? ইন্দোনেশিয়া, আপনারা জানেন, ইন্দোনেশিয়া কিন্তু দীর্ঘদিন ধরে একটা এজিং ফ্লিট রয়েছে, সেটিকে রিপ্লেস করার জন্য এটা খুব চেষ্টা করছে। সম্প্রতি রাফালের সাথে তারা কথাবার্তা বলছে এবং 2030 সালের মধ্যে ইন্দোনেশিয়া প্রায় 40+ F-16 যে যুদ্ধবিমানগুলো রয়েছে সেগুলোকে তারা কী করবে, রিপ্লেস করবে। আরেকটা বিষয় হচ্ছে টেক ট্রান্সফার। ইন্দোনেশিয়ার যে PT দিরাগন্ত্রা নামে একটি কোম্পানি আছে, তারা কি করবে, তুরস্কের সাথে যৌথ উদ্যোগে কান ফাইটার জেটের বিভিন্ন স্পেয়ার পার্টস তারা ইন্দোনেশিয়াতেই তৈরি করবে। আপনারা জানেন ইন্দোনেশিয়া কিন্তু সাউথ ইস্ট এশিয়ান নেশনদের মধ্যে জার্মানির সাথে কম্পেয়ার করা হয়। তাদের অর্থনীতি এতই শক্তিশালী, তারা অনেকটা জার্মানির সমতুল্য বলে চিন্তা করা হয়। অনেক দিক দিয়ে তারা জার্মানিকেও ওভারটেক করেছে, এরকম প্রযুক্তি তাদের হাতে রয়েছে। আরেকটি বিষয় স্ট্র্যাটেজিক অটোনমি হচ্ছে আমেরিকা, রাশিয়ার উপর সারা বিশ্বের সামরিক শিল্প অনেকটা নির্ভরশীল। সেক্ষেত্রে যদি তুরস্ক এবং ইন্দোনেশিয়া এগিয়ে আসে, তাছাড়া চীনের একটা আধিপত্য বিস্তার করছে সব দিক দিয়ে, তাই স্টেলথ প্রযুক্তি যদি তুরস্কের আধিপত্য আসে, সেক্ষেত্রে ইন্দোনেশিয়া তথা যে D8 কান্ট্রি যেগুলো রয়েছে সেখানে ইন্দোনেশিয়া আছে, তুরস্ক আছে, তাদের একটা আধিপত্য এখানে থাকবে। প্রিয় দর্শক, আমরা সবাই জানি 2019 সালে F-35 প্রোগ্রাম থেকে তুরস্ককে বাদ দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্র তার F-35 প্রোগ্রাম থেকে তুরস্ককে বাদ দিয়েছিল। এটার অজুহাত ছিল তুরস্ক S-400 কিনেছিল বলে তাদেরকে বাদ দেওয়া হয়েছে।
তখন এরদোগান বলেছিল আমাদের নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান বানাতে হবে। আচ্ছা, তারই ফল এই কান যুদ্ধ বিমান। অর্থাৎ তুরস্ক তখন থেকে খুব সিরিয়াস হয়ে উঠেছিল পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের জন্য। সেই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান অনেকটা বাস্তবতায় রূপান্তর হচ্ছে। রপ্তানি বাজার তুরস্ক এবং ইন্দোনেশিয়া ছাড়াও তুরস্কের অনেক বিশাল রপ্তানি বাজার এখানে রয়েছে। অনেক দেশ কিন্তু এই যুদ্ধ বিমানে আগ্রহ প্রকাশ করেছে। আপনারা জানেন এই যুদ্ধ বিমান অলরেডি প্রোটোটাইপ ফ্লাই করেছে। তার মধ্যে যেসব দেশ আগ্রহ প্রকাশ করেছে তার মধ্যে রয়েছে আজারবাইজান, সৌদি আরবিয়া, কাতার। এ সমস্ত দেশ কিন্তু অলরেডি ফান্ডিং করার একটা চেষ্টা করছে। সৌদি আরবের সাথে মনে হয় একটি চুক্তি হয়েছে অলরেডি, তারা ফান্ডিং করেছে, ক্রাউড ফান্ডিং যেটা বলে। ইকোনমিক ইম্প্যাক্ট রয়েছে এখানে। তুরস্ক বলছে তারা এই যুদ্ধ বিমানের ম্যাসিভ স্কেলের প্রোডাকশন যাবে 2030 সালের পরে। সেটা হতে পারে প্রায় 500+ বার্ষিক টার্গেট এরকম ধরা হচ্ছে। সো এখানে বিশাল একটি জব ক্রিয়েশন হবে। তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি যেটা টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রি যেটা হচ্ছে টাই, এটার কর্মরত যে এমপ্লয়িরা আছে, যা অফিসিয়ালস রয়েছে, তাদের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। তুরস্কে ডেফিনেটলি একটা ডিফেন্স প্রোডাকশন জায়ান্ট হিসেবে রূপান্তরিত হচ্ছে ইউরোপে। সো এটা তুরস্কের জন্য বিশাল একটি ব্যাপার স্যাপার। এই কান যুদ্ধবিমান প্রজেক্টে তুরস্কের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তাদের ইঞ্জিন TF-35,000, যে ইঞ্জিনটি তারা অলরেডি অনেকবার টেস্ট করেছে এবং অনেক বিষয় নিয়ে তারা চিন্তা ভাবনা করছে। এটার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটার পরীক্ষা কবে নাগাদ শেষ হবে সেটার একটা বিষয়। তারা ধারণা করছে এটা 2032 সালের মধ্যে এটার সম্পূর্ণ পরীক্ষা শেষ হবে। তাহলে 2032 সাল পর্যন্ত এটাকে অপেক্ষা করতে হবে। এখানে GE-F110 ইঞ্জিন তারা ব্যবহার করবে বলে এরকম একটা সম্ভাবনা আছে। জেনারেল ইলেকট্রনিক্সের F110 ইঞ্জিন তারা ব্যবহার করবে আপাতত তাদের নিজস্ব ইঞ্জিন আসার আগ পর্যন্ত। সো ডেলিভারি টাইমলাইন তুরস্ক বিমান বাহিনী প্রায় 20টির মতো কান ফাইটার জেট পাবে 2028 সালের মধ্যে, কিন্তু ইন্দোনেশিয়া পাবে 2030 সালের মধ্যে। সো এখানে ইন্দোনেশিয়া কিছুটা প্রলং হবে, তুরস্কের পরেই তারা এর ডেলিভারি পাবে। তবু আশাবাদী যে টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রির যে সিইও উনি বলেছেন, মেহমেদ দেমিরোগলু, উনি অনেকটা আশাবাদী। তিনি বলেছেন আমরা 2025 সালে 3টি প্রোটোটাইপ উড়াবো। 3টি প্রোটোটাইপ অলরেডি আমরা কয়েকটা প্রোটোটাইপ অলরেডি দেখেছি, আরও কয়েকটা প্রোটোটাইপ আসতে যাচ্ছে এবং 2028 সাল নাগাদ 2টি কান ফাইটার জেট বানানোর ক্ষমতা অর্জন করব। অর্থাৎ তারা 2028 সাল নাগাদ 2টি চূড়ান্ত কান ফাইটার জেট তারা বানিয়ে দেখাবে। সো এখানে একটা আশাবাদ ব্যক্ত করছে, তার কাজের অগ্রগতির উপর ডিপেন্ড করে এসব কথাবার্তা কিন্তু তিনি বলেছেন। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি এই চুক্তি শুধু $10 বিলিয়ন লেনদেন নয়, এটি একটি জিওপলিটিক্যাল মেসেজ কিন্তু। কারণ ইন্দোনেশিয়া আপনারা জানেন খুবই গুরুত্বপূর্ণ, তাদের সাথে চীনের ঝামেলা রয়েছে সাউথ চায়না সিতে। দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া চাইতেছে এখানে একটা এয়ার সুপিরিয়রিটি বজায় রাখতে, বিশেষ করে মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মধ্যে কিছুটা সম্পর্কের বৈরিতা মাঝে মাঝে আমরা দেখি। সো এক্ষেত্রে কিন্তু ইন্দোনেশিয়া কিছুটা এয়ার সুপিরিয়রিটি পাওয়ার চেষ্টা করছে দীর্ঘদিন ধরে। তুরস্কের জন্য F-35কে অনেকটা যেটা চ্যালেঞ্জ মোকাবেলা করার একটা বিষয় রয়েছে, কারণ F-35 তুরস্ক পাচ্ছে না, সেটা অনেকটা নিশ্চিত। সেই কারণে তুরস্ক চাইছে তাদের নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করার জন্য খুব জোর তৎপরতা চালাচ্ছে তারা। এবং F-35 সমকক্ষ যে RCS প্রদান করছে এই যুদ্ধবিমান, সেটা যদি হয় তাহলে এটা একটা গ্লোবাল ব্র্যান্ডে রূপান্তরিত হবে F-35 নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে, যেহেতু এটা ইউরোপিয়ান টেকনোলজি। বিশ্বের অন্যান্য দেশ যেগুলো পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির চেষ্টা করছে, ফর এক্সাম্পল ভারত অনেকদিন ধরে চেষ্টা করছে কিন্তু সফলতার মুখ দেখছে না। সেক্ষেত্রে ভারতের চেয়ে তুরস্কের এই কান ফাইটার জেট প্রকল্পটি অনেক বেশি দ্রুত বেগবান হচ্ছে, কারণ এইটার বিভিন্ন বিষয়ে অগ্রগতি অনেক বেশি অগ্রগতি হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে এই কান প্রজেক্টের ক্রাউড ফান্ডিং কিন্তু অনেক স্ট্রং। বিভিন্ন দেশ কিন্তু এটাতে ফান্ডিং করছে। তার ফলে কিন্তু তুরস্কের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে ডিফেন্স টেকনোলজি, সেটার কারণে এই প্রজেক্টটি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কোন টপিকসে ভিডিও দেখতে চান নিচে কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী যে কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।